সোফায় চুপচাপ বসে আছে আরু। একবার আর চোখে বাবার দিকে তাকাচ্ছে, তো একবার ভাবির দিকে তাকাচ্ছে সে। ঘরের মাঝে পিনপতন নীরবতা। এই নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দেয়াল ঘড়িতে সকাল 7টার ঘন্টা বেজে উঠল তুমুল গতিতে। আরও বার কয়েক ঢোক গিলে নিয়ে গুটিসুটি হয়ে বসে রইল। এবার ভাইয়াও এসে দাঁড়ালো পাশে। তার গায়ে অফিসের যাওয়ার পোশাক। আরও আর চোখে তার জুতো জোড়াই দেখতে পেয়েছি শুধু। আরও পরে তাকানোর সাহস হয়নি তার। আরুকে চুপ থাকতে দেখে কড়া গলায় বলে উঠল ভাবি। এভাবে বোবাদের মতো বসে আছিস কেন শুনি? একটা কথা জিজ্ঞাসা করছি তোকে, উত্তর দে। কাল বৃষ্টি মাথায় নিয়ে সারা শহর ঘুরে বেড়ানোর কারণ কি? পাশ থেকে ভাইয়া মিনমিনিয়ে বলে উঠল, আহা ছাড়ো না, বাচ্চা মেয়ে, তারপরও এত জ্বর। চুপ, একদম চুপ। তোমার আশকারা পেয়ে বকে গেছে মেয়েটা। সারা দিন বৃষ্টিতে ভিজে রাতে বাসায় ফিরেছে। কই শাসন করবে তা না, তারপরও মাখামাখি কথা। সারাটা দিন খাওয়া নাই দাওয়া নাই। এই যে এখন যে এমন হাড় কাঁপানো জ্বর হয়েছে, তাতে কষ্টটা কার হচ্ছে শুনি? আমার। বোনের খেয়াল না রাখতে পারলে কথা বলবে না তুমি। দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? অনার্সে উঠে গেছে, এখনও বাচ্চা পালা যায় না। শুধুমাত্র তোমার আশকারায় ভার্সিটিতে চান্স পেল না ও। এত রাগ করছো কেন? ভালো কলেজেই তো পড়েছে। কেমিস্ট্রির মতো একটা সাবজেক্টে পড়া তো চারটেখানি কথা না। দেখেছেন বাবা, আপনার ছেলের কথা শুনুন। শাসন না করে তিনি মেয়েটাকে ফেলটু স্টুডেন্ট হওয়ার জন্য উৎসাহিত করছে। বাবা কিছু না বলে মুচকি হাসলেন। লিনার রাগটা বরাবরই একটু বেশি। একবার রেগে গেলে আর রক্ষে নেই। আর এবার মুখ ফিরিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ভাবি ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবে প্লিজ? আরুর কথাটা কানে যেতেই মুখটা খুশি খুশি হয়ে গেল লিনার। ঝটপট রাজ্যের খাবার নিয়ে আরুর সামনে বলল, আমি খাইয়ে দেই। গায়ে কত জ্বর, এত জ্বর নিয়ে শরীরে শক্তি থাকে নাকি? এদিকে আয় জলদি। আরও বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে ভাবির কথা মেনে নিল। এই সবগুলো খাবার যে সে আরুর পেটে ঢুকিয়েই ছাড়বে, তার নতুন কিছু না। ভাবির এসব ভালোবাসাময় অত্যাচারে ছোট থেকেই অত্যাচারিত হয়ে আসছে আরু। ভাইয়ার বিয়ে হয়েছে প্রায় 5 বছর, এখনও সন্তানের মা হতে পারেনি ভাবি। তাই আরুকে নিয়েই তার যত যত্ন। খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিল আরু। মাথাটা বড্ড ভারী ভারী লাগছে তার। ঘুমের আবেশে চোখ দুটো বন্ধ হয়ে এলো আরুর। কিছুক্ষণ পরেই ফোনের রিংটোনের বাজ খাই শব্দে ঘুম ছুটে গেল তার। ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো সে। সাথে সাথে ওপাশ থেকে প্রিয়ন্তীর ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো প্রিয়। হ্যালো আরু, আরিফ ভাইয়া বাসায় আছে রে? থাকলে আমাদের বাসায় একটু পাঠা না প্লিজ। ভাইয়া তো অফিসে, কিন্তু কেন বলতো? এত ভয় পাচ্ছিস কেন? আমাদের বাসার পাশে 5 স্টার হোটেলটায় ভাঙচুর চলছে আরু। এত এত গুন্ডার ভরা এই মোড়। এখন নাকি ওই রাফিন চৌধুরী নিচে এসেছে। আমি বাসায় একা, বাবা মা তো গ্রামে গিয়েছে। আমার খুব ভয় লাগছে আরু। রাফিনের নামটা শুনেই চট করে উঠে বসল সে। ঠোঁটে চাপা হাসি টেনে নিয়ে বলে উঠল, ভয় পাস না, আমি আসছি। তুই তুই এসে কি লাভ হবে? ভয় আরো বেড়ে যাবে। তুই একটু বেশি ভয় পাচ্ছিস প্রিয়। চুপচাপ বস, আমি আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল রানু। চটপট ওড়নাটা নিয়ে ভাবির সামনে গিয়ে দাঁড়ালো। ভাবি ভুরু নাচিয়ে বলে উঠলেন, কি? ভাবি বাসায় বসে বসে জ্বর আরও বেড়ে যাচ্ছে আমার। শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেছি, মাথাটা ভার ভার লাগছে। রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি প্লিজ।
ভাবি কিছুক্ষণ আরুর দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে চল, আমিও যাব। এবার না না, তুমি যেতে হবে না, আমি তো এই আশেপাশে হাঁটবো, ফোনটাও তো সাথে নিচ্ছি, তুমি ফোন দিলে তো জানতেই পারবে কোথায় আছি। সাথে যেতে হবে না, বাবা বাসায় একা না, কখন কী লাগে, তুমি থাকো, আমি যাই, বাই। কথাটা বলে লীনাকে কিছু বলার সুযোগ না দিয়ে একরকম ছুটে বেরিয়ে গেল আরু। লীনা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে শ্বশুরের রুমের দিকে হাঁটা দিল। আরু হাঁটছে, দ্রুত হাঁটছে। আরু বুঝতে পারছে সে রাফিনের প্রেমে পড়ে গিয়েছে। রাফিনের নামটা শুনলেই কেমন একটা কম্পন অনুভূত হয় সারা শরীর জুড়ে। সবার মুখে রাফিনকে ভয় পাওয়ার হাজার কারণ শুনলেও কেন জানি আরুর মোটেও ভয় লাগে না তাকে, বরং রাফিনকে দেখলেই তার গাল টেনে দিতে ইচ্ছে হয় আরুর। কিন্তু এই নির্ভয়তার ভবিষ্যৎ কি হতে পারে জানা নেই আরুর। রাফিনের নৃশংসতার কথা জানা নেই আরুর। এত অজানার মাঝে আরুর জানার সীমা যে খুবই সীমিত, খুব। কারোর আগে ঘুম ভেঙে গেল রোজার। সারাদিনের পর রাতের খাবার খেয়েই ঘুমে তলিয়ে গিয়েছিল সে। এরপর আর কিছু মনে নেই তার। কয়েকবার চোখ পিটপিট করে চোখ মেলে তাকালো রোজা। চোখের সামনে ভেসে উঠল সোহেলের মুখ। কিছুক্ষণ ভ্রু কুঁচকে কোথায় আছে তা বোঝার চেষ্টা চালালো রোজা। রোজাকে চোখ মেলে তাকাতে দেখেই মুখ খুলল সোহেল। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ম্যাম, আপনাকে আপনার বাসা পৌঁছে দেওয়া হবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, স্যার ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছে। সোহেলের কথায় খানিকটা অবাক হলো রোজা। সে কি ঘুমিয়েই দুটো দিন কাটিয়ে দিল নাকি? মিনময় তো বলেছিল 2 দিন পর ছাড়া হবে তাকে, তাহলে এখন? রোজা বিস্মিত কণ্ঠে বলে উঠল, 2 দিন হয়ে গেছে মিস্টার টাকলা? জি না, 2 দিন হয়নি, তবে সমস্যাটার সমাধান হয়ে গেছে। আপনি এবার যেতে পারেন, ফ্রেশ হয়ে নিচে আসুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ডোন্ট কল মি টাকলা। কথাটা বলে মুখ কালো করে বেরিয়ে গেল সোহেল। রোজার দেওয়া টাকলা নামটা পছন্দ হয়নি তার। সোহেলের মনে হচ্ছে রোজার এই টাকলা নামটার জন্যই একদিনে চুল পড়া কয়েক গুণ বেড়ে গেছে তার। এভাবে চলতে থাকলে রোজার ভাষ্যমতে সে অতি শীঘ্রই টাকলা হয়ে যেতে পারে। মাথায় আসত একটা খেলার মাঠ নিয়ে ঘোরা নিঃসন্দেহ একটি ভয়ানক ব্যাপার। আর সোহেলের মনে প্রাণী এই ভয়ানক ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছে। রোজা কিছুক্ষণ চুপচাপ বসে থেকেই আলসে ভাব নিয়ে উঠে দাঁড়ালো। আরও আধা ঘন্টা ঘুমাতে পারলে বেশ হতো, কিন্তু আপাতত তার সম্ভব নয় দেখে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় 15 মিনিট পর গোসল সেরে বেরিয়ে এলো। মিনময়ের রুমে মেয়েদের কোনো প্রসাধনী না থাকায় বাধ্য হয়ে শুধু চুল আঁচড়ে নিচে নামতে হলো তাকে। খাবার টেবিলে বসে আছে মৃন্ময়। এক হাতে ফোন স্ক্রল করতে করতে অন্য হাতে খাবার খাচ্ছে সে। রোজা নামতেই সোহেল একটা হাসি দিয়ে চেয়ার টেনে দিল। রোজা চেয়ারে বসতেই খাবার সার্ভ করা হলো, কিন্তু এত কিছুর মাঝেও মিনময় একবারও চোখ তুলে তাকালো না, যেন তার আশেপাশে রোজা নামে কেউ নেই, কেউ না। রোজা এক গ্লাস পানি খেয়ে সোহেলের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার সোহেল, আমার খাওয়া শেষ। আই থিঙ্ক আমি একাই চলে যেতে পারবো। আমাকে কি একটা রিক্সা বা সিএনজি ডেকে দিতে পারবেন প্লিজ? রিক্সার কি দরকার, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস, সেলিব্রিটিদের গাড়িতে ওঠা আমার অভ্যাসে নেই। আই উইল ম্যানেজ। আপনাকে যেহেতু আমরা এনেছি, তো আপনাকে দিয়ে আসার দায়িত্বটা আমাদের। সোহেল আপনাকে ড্রপ করে দিবে, লেট হিম টু দিস। মৃন্ময়ের কথা শুনেও না শোনার ভাব নিয়ে দরজার দিকে হাঁটা দিল রোজা। তার পিছনে গেল সোহেল। মৃন্ময়ের খাওয়া ইতিমধ্যে শেষ। বাম হাতে ফোনটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই চোখ পড়ল রোজার ভেজা চুলে। হাঁটুর একটু উপর অব্দি লম্বা ঘন চুল। মৃন্ময়ের চোখগুলো খানিকের জন্য আটকে গেল চুলের প্রতিটা ভাঁজে ভাঁজে। রোজা দরজার আড়াল হতেই একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল মৃন্ময়। সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে
আজকের কাজের শিডিউলগুলো নিয়ে চিন্তা করতে লাগলো সে। সেই চিন্তাগুলোর মাঝেও কুটিসুটি হয়ে আরেকটা চিন্তা নাড়া দিতে লাগলো বারবার। রোজার সেই ঘুমন্ত মুখ আর ওই লম্বা চুলের চিন্তা, এক মিষ্টি বেদনার চিন্তা। প্রিয়ন্তীর বাসার সামনে আসতেই একজন হিংস্র মানুষ চোখে পড়ল আরুর। সবার হাতে লাঠি, বন্দুক, আরো কত কি। আরও দুরু দুরু পায়ে আর একটু সামনে যেতেই ছেলেরা অদ্ভুত চোখে তাকাতে লাগলো। তাদের সবার চোখে হিংস্রতা ভরা লালসা। আরুর এবার বেশ ভয়ই লাগছে। দু চোখে চারপাশে শুধু রাফিনকেই খুঁজছে সে। তার বিশ্বাস রাফিন থাকতে তার কোনো ক্ষতি হবে না, কিছুতেই না। আরও কিছুটা হেঁটে যেতেই ছেলেদের সিটি আর অকথ্য ভাষায় কান ঝালাপালা হয়ে এলো আরুর। অসহায় চোখে এদিক ওদিক তাকাতেই রাফিনকে চোখে পড়ল তার। একটা কালো গাড়ির দরজা খুলে বসে আছে রাফিন। কফি কালারের শার্টের সাথে কালো জিন্স পরেছে সে। রাফিনের সাদা শরীরে কালারটা বেশ ফুটে উঠেছে। হাতে দুটো গোটানো আর উপরে দুটো বোতাম খোলা। পায়ে ব্ল্যাক স্পোর্টস ক্যাপস আর হাতে ব্ল্যাক ওয়াচ। সিল্কি চুলগুলো আজ কপালে এসে পড়েছে। ডান হাতে সিগারেট আর চোখে ব্ল্যাক সানগ্লাস। রাফিনকে দেখে যেন আবারও নতুন করে প্রেমে পড়ে গেল আরু। সব ভয় ডর ভুলে দৌড়ে গিয়ে রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে কোমরে হাত রেখে বলে উঠল, হ্যালো মিস্টার ভিলেন। এমন একটা পরিবেশে কোনো মেয়ের কণ্ঠ শুনে চমকে উঠল রাফিন। চোখ মেলে তাকিয়ে আরুকে দেখি অবাক হলো সে। এই মেয়েটা সবসময় কোথা থেকে দৌড়াতে দৌড়াতে তার সামনে এসে পড়ে কে জানে। মেয়েটা কি পাগল নাকি? এসব কিছু ভাবতে ভাবতে আবারও চোখ বুঝে জ্বলন্ত সিগারেট টানে দিল সে। এই মেয়েকে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। যে মেয়ে এমন একটা রামচর খেয়েও পরের দিন দৌড়ে দৌড়ে সামনে এসে দাঁড়াতে পারে, তার সাথে কি করা যেতে পারে জানা নেই রাফিনের। সাধারণ একটা মেয়ের এত সাহস কি করে হতে পারে? খারাপ মেয়েরাও যে রাফিনকে দেখে ভয় কাঁপে, সেখানে এই মেয়ে। তার মতো একটা গ্যাংস্টারকে একটা মেয়ে ক্রমাগত ডিস্টার্ব করেছে, আর সে কিছুই করতে পারছে না। কথাটা ভেবেই অবাক হলো রাফিন। এই যে মিস্টার, ঘুমিয়ে গেছেন? আরুর কথায় আবারও চোখ মেলে তাকালো রাফিন। শটান উঠে দাঁড়িয়ে আরুর হাত টেনে গাড়ির সাথে চেপে ধরল সে। চারপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফিন সেদিকে রাগি চোখে তাকাতেই ধীরে ধীরে সরে পড়ল সবাই। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল, মুগ্ধ চোখে তাকিয়ে আছে আরু। কোনো গ্যাংস্টার তাকে গাড়ির সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে, তা তার কাছে মোটেও অস্বাভাবিক লাগছে না। নিজেকে কোনো মুভির হিরোইন মনে হচ্ছে তার। আরুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এক রাশ বিরক্তি আর রাগ নিয়ে বলে উঠল রাফিন, কি চাও তুমি? মাথায় সিট আছে নাকি? তোমার কোনো ধারণা আছে তোমার সাথে ঠিক কি কি করতে পারি আমি? কি কি করতে পারেন সেটা পরে শুনবো, আগে সরি বলুন। সরি? ওয়াই? কাল যে আমায় চড় মারলেন তাই সরি বলবেন। জানেন কতটা খারাপ লেগেছে আমার। এবার ঝটপট সরি বলুন আমায়। আর ইউ ম্যাড? সরি আর আমি? রাফিন চৌধুরী কখনো সরি বলে না। এনিওয়ে, তুমি আমার পেছনে ঘুরছো কেন? উদ্দেশ্য কি তোমার? বলেছিলাম না আমার আশেপাশে আসবে না? শেষ করে দিব তোমায়। কি বলিনি? বলেছেন, বাট কি করার বলুন। আমি যেখানে যাই আপনি আমার সামনেই এসে পড়েন। এনবে এই রঙের শার্টে কিন্তু চরম রকম হ্যান্ডসাম লাগছে আপনাকে, একদম চকলেট বয়। আরও সাহস দেখে হতবাক হয়ে যাচ্ছে রাফিন। এই মেয়েটা তাকে ভয় পাচ্ছে না কেন বুঝতে পারছে না সে। রাগে শরীর চলে যাচ্ছে ওর। নিজের রাগ সামলাতে না পেরে আরুকে আরও শক্ত করে চেপে ধরল রাফিন। নিজের সবটা ওজন ওর ওপর ছেড়ে দিয়ে হাতের সিগারেটটা চেপে ধরল আরুর গলায়। আরু চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠল।
সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল রাফিন। বলেছিলাম না দূরে থাকো, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। মনে থাকে না তাই না? এবার থেকে মনে থাকবে। আবার যদি দেখি তো সারা শরীর জ্বালিয়ে দেব তোমার। মাইন্ড ইট। রাফিনের কথাগুলো শেষ হতেই আরুর গাল বেয়ে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, জ্বলছে খুব, আমাকে একটু পানি দিবেন? শরীরে জ্বর তো, বারবার গলা শুকিয়ে আসছে। আপনি সরুন প্লিজ, নিঃশ্বাস নিতে পারছি না আমি, প্লিজ সরুন। রাফিনের এতক্ষণে খেয়াল হলো মেয়েটার শরীরে সত্যিই খুব জ্বর। আরুকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো রাফিন। গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে অন্যদিকে তাকিয়ে বোতলটা এগিয়ে দিল সে। আরু কাঁপা কাঁপা হাতে একটুক পানি খেয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, আপনি আসতে একটা অসুখ মিস্টার ভিলেন। আপনার সাথে দেখা হওয়ার পরই ভীষণ কষ্ট হয়, তবুও দেখুন বারবার এই কষ্ট পেতেই ছুটে আসি। কথাটা বলেই বোতলটা গাড়ির উপর রেখে প্রিয়ন্তীর বাসার দিকে হাঁটা দিল সে। গলার দিকটা জ্বলছে খুব, মাথাটা এমন ভারী ভারী লাগছে কেন? জ্বরটা নিশ্চয় বেড়েছে খুব। কিছুটা এগিয়ে পা দুটো টলে উঠল আরুর। মাথাটা ঘুরে পড়ে যেতে নিয়েও সামনে নিল। রাফিন ব্যাপারটা দেখেও উল্টো ঘুরে দাঁড়ালো। আরু হাঁটতে পারছে কি পারছে না তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তার। কেন থাকবে? সে যে খারাপ মানুষ, খারাপ মানুষের যে মায়া থাকতে নেই। নির্দয়তা আর মায়া, এই দুটো তো উল্টো স্রোতের ধারা। এই ধারাগুলো কখনোই মিশতে পারে না, কিছুতেই না। প্রিয়ন্তীর বাসায় ঢুকে জ্ঞান হারিয়েছে আরু। একা বাসায় অসুস্থ আরুকে নিয়ে ভয়ে জড়সড় হয়ে বসে আছে সে। গলার দিকে ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু এত জ্বর, এই জ্বর কিভাবে নামাবে প্রিয়ন্তী? মাথা কাজ করছে না তার। এদিকে ভাবিও ফোন দিয়ে চলেছে ক্রমাগত। কি করবে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না সে। অবশেষে এক বুক সাহস নিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল লীনা। হ্যালো আরু, কই তুই বোন? 4 ঘন্টা হয়ে গেছে বের হয়েছিস, ফোনটাও তুলছিস না। আমার টেনশন হয় না বুঝি? লীনা প্রিয়ন্তীকে সব বুঝিয়ে দিলেও মনটা ছটপট করছে খুব। তার বোনটা ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর ও হাত গুটিয়ে বাসায় বসে আছে, কিচ্ছু করতে পারছে না, কিচ্ছুটি না। এটাকে মেনে নেওয়া যায়? আরিফও ফোন তুলছে না। এই ছেলেটা এতটা কেয়ারলেস কেন বোঝে না লীনা। ফোনটাও তোলার সময় নেই তার। অসহ্য, একদম অসহ্য। বাবার ঠিক সামনে চেয়ার টেনে বসে আছে রোজা। বাবা চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে আছেন। রোজা জানি বাবা রেগে আছেন, তবুও সাহস নিয়ে বলে উঠল সে, সরি বাবা, বাট আই ওয়ান্ট টু বি আ জার্নালিস্ট। কোনো সুপারস্টারের পেছনে দৌড়ানো টাইপ জার্নালিস্ট নয়, তোমার মতো ইনভেস্টিগেটর জার্নালিস্ট হতে চাই বাবা। ছোটো থেকে তোমার মুখে যে প্রাপ্তির ছায়া দেখে আসছি, সেই ছায়াটা আমিও পেতে চাই। মৃত্যু তো একদিন আসবেই বাবা। আমি এখন মরে গেলেও তো তুমি ধরে রাখতে পারবে না বাবা। নিজের জীবন নিয়ে যেখানে ভয় করছো না, সেখানে আমার জীবন নিয়ে এত ভয় কেন বাবা? আমি তোমার দুর্বলতা হয়ে বাঁচতে চাই না বাবা, তোমার স্ট্রেংথ হয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ বাবা, প্লিজ। বাবা এবার চোখ তুলে তাকালেন। রোজার চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করতেই করুণ স্বরে বলে উঠল রোজা, প্লিজ বাবা, ইটস মাই ড্রিম, মাই প্যাশন, মাই এভরিথিং। আমি অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারবো না বাবা, প্লিজ। ওকে, তুমি জার্নালিজমে যাবে, বাট তার জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। এটা তোমার স্বপ্ন হলে নিজেকে প্রমাণ করতে হবে তোমায়। সত্যি তোমার স্বপ্নে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আমি এখন একজন বাবা নই, একজন সম্পাদক হিসেবে বলছি। নিজের টাস্ক কমপ্লিট করতে হবে তোমায়। যদি সফল হতে পারো তো আমার অফিসের একটা চেয়ার তোমার, মিস রোজা। কি টাস্ক বাবা? আই উইল ডু ইট। এটুকু বলতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো তীর্থ। মুখ কাচুমাচু করে বলে উঠল, সরি আঙ্কেল,
অ্যাকচুয়ালি রোজার সাথে আমিও আছি, আমার একটা ব্যবস্থা করুন প্লিজ। টাস্কটা কি শুনে যাও? ব্যবস্থাটা তোমাদের দুজনের ফলাফলের অবস্থার উপর নির্ভর করবে তীর্থ। বাবা উঠে গিয়ে একটা পর্দা সরালেন। পর্দার পিছনে রাখা বোর্ডটাতে বড় করে লিখলেন আরিয়া আহমেদ ফয়সাল। তারপর ওদের দিকে ঘুরে বললেন, নামটা শুনেছ কখনো? দুজনেই একতালে মাথা নাড়ালো, যার অর্থ শোনেনি। বাবা এবার বাঁকা হেসে টেবিলের উপর দুটো ছবি রেখে বলে উঠলেন, ইনি আরিয়া আহমেদ ফয়সাল, এক যুগ আগের বিখ্যাত কণ্ঠশিল্পী। রাদীপের কথায় বিস্মিত হলো তীর্থ। বিস্ময় নিয়ে বলে উঠল, ইনি এক যুগ আগের বিখ্যাত কণ্ঠশিল্প হলে আমরা তাকে চিনি না কেন? ইভেন নামটাও শুনিনি। 12 থেকে 14 বছর আগে শিল্প হলেও এখন তো পরিচিত হওয়ার কথা, তাই না? গুড কোশ্চেন ইয়াং ম্যান। আরিয়া প্রায় 14 বছর আগে হঠাৎ করে গুম হয়ে যায়। অনেকের ধারণা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, কিন্তু এক্স্যাক্ট তথ্য কারোরই জানা নেই। তিনি আদৌ বেঁচে আছেন নাকি সত্যি মারা গেছেন তাও জানা নেই কারো। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? রাদীপের কথার উত্তরেই দুজনেই জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, কি? আরিয়া হারিয়ে যাওয়া বা গুম হয়ে যাওয়ার পর কেউ একজন নাটকীয়ভাবেই মিডিয়া জগৎ থেকে তার নামটা মিশিয়ে দিয়েছে। তার কাজ, তার গান, এভরিথিং, সব কিছু 1-2 বছরের মধ্যেই হাওয়া। এটা অবশ্যই সন্দেহের একটা বিষয়। আমাদের সময়কার এত বড় একটা শিল্পীর নাম এখন গুনতির মধ্যেও আসছে না, আর তাতে কারো মাথা ব্যথাও নেই। কিন্তু কেন? এই কেন এর উত্তরটাই তোমাদের খুঁজে বের করতে হবে। আরিয়ার হারিয়ে যাওয়ার পেছনের গল্পটাও খুঁজে বের করতে হবে তোমাদের। তীর্থ আর রোজা একে অপরের দিকে তাকালো। এটা তাদের দুজনেরই জন্য একটা বড় সুযোগ, কিন্তু কোথা থেকে শুরু করবে তারা? রোজা একটা শ্বাস টেনে নিয়ে বলে উঠল, মিস্টার আরিয়ান, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোথায় থাকতেন বা কিছু? আরিয়া হলো সুপারস্টার আরিয়ান মৃন্ময়ের বাবা। আরিয়ান মৃন্ময় এখন যে বাড়িতে থাকছে ওখানেই থাকতো আরিয়া ফয়সাল। আমার ধারণা মতে মৃন্ময় একজন ট্যালেন্টেড ছেলে। সে এতদিনেও নিজের বাবার এমন পরিণতির কারণ খুঁজেনি, তা হতেই পারে না। সো আরিয়ান মৃন্ময়ের বাড়ি এখন তোমাদের টার্গেট হওয়া উচিত। কিভাবে করবে সেটা নিতান্তই তোমাদের ব্যাপার। আই জাস্ট ওয়ান্ট দ্য পজিটিভ রেজাল্ট। কথাটা বলেই বেরিয়ে গেলেন রাদীপ। তীর্থ আর রোজা ঢোক গিলে নিয়ে একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল, আবার মিন্ময়, নো! তীর্থ বিছানায় বসে আছে আর রোজা সারা রুমময় পায়চারি করছে। তীর্থ কিছুক্ষণ চুপ থেকেই চোখ মুখ কুচকে বলে উঠল, সালার এই মিনময়ের জন্য আমাকে কতগুলো বাঁশ খেতে হলো। আবারও তোর বাপে সেই আগের বাঁশই ঢুকিয়ে দিল। সালার জীবনটা এখন বাঁশময়। শ্যাট আপ প্লাস্টিক! এইসব ফাউল কথা বাদ দিয়ে চিন্তা কর কি করে মৃন্ময়ের বাড়িতে ঢোকা যায়। একটা কাজ কর, মৃন্ময়ের পিএর মাধ্যমে জানার চেষ্টা ওই বাড়িতে রিসেন্টলি কোনো কাজের লোক, অ্যাসিস্ট্যান্ট বা সিকিউরিটি অফিসার লাগবে কিনা। আজব, আমি কিভাবে? মোবাইল নাম্বার আমি দিচ্ছি, নয়তো ওর ল্যাপটপ হ্যাক কর। তুই না হ্যাকিং মাস্টার, আর তুষার ভাই তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো ভাইয়ের কাছ থেকে এটুকু ফেভার তো নিতেই পারিস। রোজার কথায় তীর্থ বাঁকা হেসে ফোন হাতে বেরিয়ে গেল। 4টা মানুষের মনে চলছে 4 ধরনের খেয়াল। আরও ভালোবাসায় ডুবে মরছে, তো কেউ নিজের অস্তিত্ব লুকাচ্ছে, কেউ তার স্বপ্নের পথে হাঁটার কল্পনায় মত্ত, তো কেউ স্বপ্নগুলোকে ভেঙে অব্যর্থ এক দুর্গ তৈরির চেষ্টায় ক্লান্ত। কারো জানা নেই 4 জন যুবক যুবতীর ভবিষ্যৎ, তাদের শেষ পরিণতি কি হবে, তাদের শেষ আক্ষেপ। দরজা ঠেলে ভিতরে ঢুকলো তীর্থ। অফিস রুমের টেবিলে একটা কাগজ রাখতে রাখতে বলে উঠল সে, আরিয়ান, মিনময়ের বাড়িতে 2 জন লোক লাগবে রোজা। একজন বাড়ির কাজের লোকের উপর নজরদারির জন্য, আর অন্যজন সিকিউরিটি চিফের অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখন প্রশ্ন হলো সেখানে যাব কিভাবে? সোহেল আমাদেরকেই কেন সিলেক্ট করবে? হোয়াই? আমাদের এই সম্পর্কের কোনো কোয়ালিফিকেশনও নেই। রোজা চেয়ারে বসেছিল। তীর্থের কথায় উঠে দাঁড়ালো। হাতের মার্কার পেনটা ঘোরাতে ঘোরাতে হোয়াইট বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। তীর্থের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল সে,
কোয়ালিফিকেশনের বাইরেও কয়েকটা শব্দ এখনও বাংলাদেশে আছে তীর্থ, আমরা সেই ওয়ার্ডগুলো কাজে লাগাতে পারি। মানে? রোজা এবার বোর্ডে বড় করে কোয়ালিফিকেশন শব্দটা লিখে অ্যারো চিহ্ন দিয়ে তার পাশে লিখল মানবতা, স্বজনপ্রীতি, টাকা। লেখাগুলো দেখে তীর্থ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, এসব কোনো কাজে দেবে বলে মনে হয় না রোজা। তোদের কোন বইয়ের জামাই যে আমাদেরকে স্বজনপ্রীতি দেখাবে আর আসছে টাকার কথা, সেদিকেও পসিবল নয়। বিকজ আমার মনে হয় না সোহেল টাকা খাবে। সে নিজেই মিনময়ের ভক্ত, পরে না হয় হিত হতে বিপরীত হয়ে যায়। আর মানবতার কথাটা তো বাদই দে। আমরা সেকেন্ড অপশনটা চুজ করব তীর্থ। কি সেকেন্ড অপশন? পাগল হলি তুই? স্বজনপ্রীতি কিভাবে? বাংলাদেশে আত্মীয় বানাতে বেশি সময় লাগে না রে বন্ধু, বেশি সময় লাগে না। কিন্তু সোহেলের ল্যাপটপ তো হ্যাক করেছিলি, ওর ডিটেলস দিয়ে কোনো গার্লফ্রেন্ড বা বউ খুঁজে পেলি না? পেয়েছি তো, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের বাংলা ডিপার্টমেন্টের মনিকা। মনিকা? তোর 2 মিনিটে মেয়ে পটানোর গুণটা যে এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে ভাবতে পারিনি আমি। ইউ মিন মনিকা? ইয়েস, আমাদের নেক্সট টার্গেট মনিকা। মালিহা জানতে পারলে? আই উইল ম্যানেজ ডুড। তোর কাজ হলো মনিকাকে পটিয়ে সোহেলকে তোর চাকরির রেফারেন্স দিতে বাধ্য করা, ব্যাস কেল্লা ফতে। তা তো ঠিক আছে, বাট হাউস ম্যানেজমেন্টের জবটা? ওটা আমি দেখে নিব, কিন্তু এর জন্য বাড়ির ভেতরে কে কে থাকে তাদের নাম, কাজ, অবস্থান জানাটা খুব জরুরি। ও ওয়েট। কথাটা বলেই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো তীর্থ। প্রজেক্টর ঠিক করে অন করে দিতেই স্ক্রিনে ভেসে উঠল মাঝবয়স্ক একজনের ছবি, তার সাথে ডিটেলস। তীর্থ মার্কার পেন দিয়ে ডিটেলসগুলো প্রফেশনালদের মতো ব্যাখ্যা করতে লাগলো। নাম রাইস উদ্দিন, বয়স 55, বাড়ির ড্রাইভার, গ্রামে বাড়ি সোনাপুকুর, বেতন 8,000 টাকা। বাগানের পাশে চিলকোঠায় অন্য কাজের লোকেদের সাথেই থাকে সে। আর এই ব্যক্তির নাম আসমত মিয়া, বয়স 40 থেকে 45, ইনিও ড্রাইভার, বাড়ি বিজয়পুর, বেতন 9,000, সেও চিলকোঠাতেই থাকে। ইনি হলেন রহমত আলী, বাড়ির সবচেয়ে পুরাতন কাজের লোক। বাজার আর বাগান দেখাশোনার দায়িত্ব ওনার। প্রথমত উনি মিনময়ের খুব প্রিয় একজন লোক, ছোটবেলা থেকে মিনময় ওনার সঙ্গে পেয়ে আসছেন। বাড়ির অন্য কাজের লোক, ইভেন সোহেলও তাকে সমীহ করে চলে। বয়স 65, সবার কাছে রহিম চাচা বলেই পরিচিত উনি। থাকেন মেন বাড়ির নিচের তলায়, ডান দিকে 3 নম্বর ঘরে। আর ইনি হলেন জাবেদা খাতুন, বাড়ির আয়া। তার বাড়ি গাজীপুর, বয়স 48, বেতন 5 থেকে 6,000 টাকা। সে মেন বাড়ির নিচতলায় 2 নম্বর রুমে থাকেন। ইনি আবিদুল হাসান, বাড়ির চিফ শেফ, মানে রান্নার সকল দায়িত্ব ওনার। বয়স 50, বেতন 40,000 টাকা। ওনার বাড়ি রংপুর। উনি একজন প্রফেশনাল শেফ, থাকেন নিচতলার বাম পাশে 2য় রুমে। আকরাম মিয়া, বাড়ির অ্যাসিস্ট্যান্ট শেফ, বয়স 55, বাড়ি নোয়াখালী, বেতন 20,000 টাকা। থাকেন ডান পাশের 2য় রুমে। আরিফুল ইসলাম, বাড়ির সিকিউরিটি চিফ, বয়স 29, বেতন 50,000 টাকা। বাড়ি কলাবাগান। আদর হোসেন, বয়স 28, ইনি হলেন মিনময়ের চিফ বডিগার্ড। বাহ, এত তাড়াতাড়ি এত ইনফরমেশন কিভাবে? আরে সোহেলের ল্যাবটাতেই সব লিস্ট ছিল, হয়তো প্রতি মাসে মিনময়কে কাজে রিভিউ দিয়েছে, সেখান থেকেই পেয়ে গেছি। এবার প্ল্যান বল। কাজে লেগে যেতে হবে, 8:30 বাজতে চললো, আমাদের হাতে সময় খুব কম। তুই মনিকাকে ম্যানেজ কর, আমার টার্গেট রহিম চাচা। ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের সাইডে আনতে পারলেই হলো। ওনার বাজারে যাওয়ার টাইমটা জানতে হবে শুধু। তোকে মিনময় চিনে ফেলবে, আঙ্কেল কিন্তু বলেছে হি ইজ ইন্টেলিজেন্ট বয়, সো বি কেয়ারফুল। আরে এমনি যাব নাকি, পুরো গেট আপ চেঞ্জ করেই যাব। তুই জানিস আমি কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারি।
তবু না হলে বেশি করে আইসক্রিম খেয়ে গলা ভেঙে ফেলবো। তাছাড়া রহিম চাচা তো আমায় চেনেই না। ওনার সামনে আমি হব এলিনা সরকার। তীর্থ আর রোজা দুজনের দিকে একবার তাকিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। অনেক কাজ বাকি তাদের। যদিও তীর্থের কাজটা তার কাছে খুবই সহজ, তবুও কেমন নার্ভাস ফিল করছে সে। এতদিন মেয়েদের বিয়ে হওয়ার জন্য ফ্লার্টিং করত, আর আজ এই জার্নালিজমের প্যারায় অন্যের জিএফ এর ভাই হওয়ার জন্য ফ্লার্টিং করতে হচ্ছে। আহা, কি হতাশা। ছাদে দাঁড়িয়ে আছে আরু। জ্বরটা কম হলেও শরীরটা বেশ দুর্বল তার। সেদিন রাতে প্রায় 12টার দিকে আরুকে বাসায় আনিয়েছিল লীনা। গলার ব্যান্ডেজে আলটো ছুঁয়ে দিয়ে দুর্বল পায়ে পায়চারি করতে করতে রাফিনের কথায় ভাবছে সে। পেপারে রাফিনকে নিয়ে ছাপা একটা খবর দেখে অনেকটাই বিস্মিত হয়েছে আরু। রাফিনের গার্লফ্রেন্ড বা ওয়াইফ ছিল বা আদেও আছে কিনা সে সম্পর্কে জানা নেই কারো। তবে মাঝে মাঝেই তার বাসা থেকে কিছু অন্ধকার জগতের মেয়েদের বেরিয়ে আসতে দেখা যায়। তারা সেখানে কি করে সে সম্পর্কে কেউ জানতে পারেনি এখনো। বিষয়টা দেখে আরো বেশ মন খারাপ হয়েছে। তার জানতে ইচ্ছে করছে মেয়েগুলো বাড়ির ভিতরটা করেটা কি। উল্টো পাল্টা কিছু করে না তো? এই মন খারাপ করা বিষয়টার সাথে সাথে একটা বিস্ময়কর বিষয়ও জানতে পেরেছি। তা হলো রাফিন একজন ডক্টর। আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটি দেশ থেকে দারুণ কিছু ডিগ্রি অর্জনের কথাও লেখা আছে পত্রিকায়। পত্রিকার এই অংশটুকু বেশ কয়েকবার পড়েছে আরু। রাফিন যে একজন সার্জন বিশ্বাসই করতে পারছে না আরু। শুধু তাই নয়, এই গুন্ডার নাকি নিজের একটা হসপিটালও আছে, যেখানে প্রতি শনিবার করে সার্জারির জন্য যায় সে। দুটো এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রমও চলছে তার খরচে। আর্টিকেলটা পড়ে বেশ অবাকই হয়েছে সে। আরগুলো নয় বাদই দিল, বাট সার্জারি, লাইক সিরিয়াসলি? এই গুন্ডার যে রাগ, দেখা যাবে অপারেশন থিয়েটারে রোগীকে থাপ্পড় বা ধমক মেরেই অজ্ঞান করে ফেলেছে। এক্সট্রা ইঞ্জেকশন আর লাগছে না। কথাগুলো ভেবে বিড়বিড় করতে করতে একটা কথা তার মনে হয়ে লাফিয়ে উঠল সে। ওর কিছুটা দূরে চেয়ার টেনে বসেছিল লীনা। ওর হঠাৎ লাফিয়ে ওঠার চমকে হাত থেকে বই পড়ে গেল তার। বইটা তুলে নিয়ে ভুরু কুঁচকে অবাক চোখে বলে উঠল, ওভাবে লাফালি কেন? মানে হলো কি, শরীরটা তো খারাপ, তাই ভাবছি ডাক্তার দেখানো উচিত। হঠাৎ এমন জ্বর ওঠা তো ভালো লক্ষণ নয়, তাই না? তা ঠিক, কিন্তু এটা লাফানোর মতো কি হলো বুঝলাম না। এই নিয়ে তোর ভাই এলে তার সাথে ডাক্তার দেখিয়ে আসিস আজ। না না, ভাইয়া কেন যাবে শুধু শুধু? তো কাকে যেতে বলছিস? আমি? এমা না, তুমিও নও। প্রিয় তো যাবে আজ ডাক্তার দেখাতে, আমি বরং তার সাথেই যাই। ওরও প্রচুর মাথা ব্যথার সমস্যা, তাই ডাক্তারও নাকি সে। তো তুই এখন প্রিয়ন্তীদের বাসায় যেতে চাচ্ছিস? নো, সেই চিন্তা বাদ দে। এই অবস্থায় ওদের বাসায় তোকে যেতে দেব না আমি। আরে বাবা, আমি যাব কেন? প্রিয় নিজেই আমাকে নিয়ে যাবে। বাসার সামনে থেকে রিকশায় উঠবো আর হসপিটালের সামনে গিয়ে নেমে পড়বো। সিম্পল, প্লিজ যাই। উল্টাপাল্টা কিছু করবি না তো? একদম না। আচ্ছা তবে যা। লীনার অনুমতি পেয়ে আরও নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামলে নিল সে। অতি খুশি আবার দুঃখের কারণ না হয়ে যায়, তাই এসে খুশির ঝুলি সামলে রেখে প্রিয়ন্তীকে ফোন লাগালো। কয়েকবার কেটে যাওয়ার পর ফোন ধরল প্রিয়ন্তী। হ্যালো? ওই হারিমি, কই থাকিস? আমি কত এক্সাইটমেন্ট নিয়ে কল করেছিলাম। এক্সাইটমেন্টের সে যে কতটুকু কমে গেছে আমার সেটা। ফোন সাইলেন্ট ছিল। এনিওয়ে বল, কি এত এক্সাইটমেন্টের কথা? জিন্দেগি তোর ফোন সাইলেন্টই থাকবে। দেখা যাবে আমি যদি হঠাৎ কোনো দিন মরে যাই, তাহলেও তোর ফোনের সাইলেন্ট। বিড়ম্বনায় তুই সেই খবরটাও পেলি না। এনিওয়ে, রেডি হয়ে আমাদের বাসায় চলে আয়, ডক্টরের কাছে যাব।
ডক্টরের কাছে যাবি ভালো কথা, কিন্তু আমি কেন? তুই কেন সেটার ব্যাখ্যা দেওয়ার মোট আপাতত আমার নেই। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের বাসায় আয় ইমিডিয়েটলি। কাল যাই? নো, আজ শনিবার, আজই যেতে হবে, নয়তো আবারও 1 সপ্তাহ পরে। আর এতদিন ওয়েট করা আমার পক্ষে সম্ভব নয়। শো আজ এবং এখনই যাব, তাড়াতাড়ি আয়। রাফিনের হসপিটালের রিসেপশনে সামনে দাঁড়িয়ে আছে আরু আর প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মুখে একরাশ বিরক্তি। কাছের হসপিটাল রেখে এত দূরে আসার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। হসপিটালের রিসেপশনিস্ট একজন হাসিখুশি সুন্দরী তরুণী। হাসি ছাড়া কোনো কথাই বলতে কেউ হয়তো শেখায়নি এই মেয়েটাকে। আরও মেয়েটিকে কপি করে হাসি মুখে বলে উঠল, এক্সকিউজ মি। Yes, ma'am. How can I help you? ডক্টর রাফিন চৌধুরীর কেবিনটা কোন দিকে একটু বলতে পারবেন? Yes, ma'am. Dr. Rafine cabin 3rd floor left side. থ্যাংক ইউ সো মাচ। You are most welcome. আরও প্রিয়ন্তীকে নিয়ে ছটপট লিফটে উঠে গেল। 3rd ফ্লোরে গিয়ে রাফিনের কেবিনের সামনে দাঁড়াতেই বিস্ময় নিয়ে বলে উঠল প্রিয়ন্তী, তোর না জ্বর? তা তুই সার্জনের কাছে যাচ্ছিস কেন? সার্জনরা কি জ্বরের চিকিৎসা করে নাকি জাফর? করে রাফিন চৌধুরী জ্বরের চিকিৎসাও করে। এখন কথা হলো ঢুকবো কেমনে? অ্যাপার্টমেন্ট তো নয়। রাফিন চৌধুরীকে দেখাতে হলে নাকি 2 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? দরজায় দাঁড়িয়ে থাক, আহাম্মককে হ্যান ত্যান জিজ্ঞেস করে একটু বিজি রাখবি। কেন বলতো? মতলব কি তোর? সেটা একটু পরেই দেখতে পাবি, আগে তো চল। প্রিয়ন্তী আর আরও কিছুটা এগিয়ে যেতেই লোকটি তাদের দিকে তাকালো। প্রিয়ন্তী ইনোসেন্ট ফেস নিয়ে হসপিটালে কোনো মেডিসিন ডক্টর আছে কিনা, থাকলেও কখন বসে এসব জিজ্ঞেস করতে লাগলো। লোকটি প্রিয়ন্তীর কথায় মনোযোগী হতে হুট করেই দরজা টেনে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আরু। রাফিন একটা ফাইল চেক করছিল। হুট করেই দরজায় এত জোরে শব্দ হয় চমকে উঠল সে। মাথা তুলে সামনের দিকে তাকাতেই একরকম ঝটকা খেল সে। আর আরু পিছন ফিরে রাফিনকে দেখি দাঁত কেলিয়ে হেসে উঠল। ঝটপট টেবিলের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বুঝতে পারি ডক্টর। রাফিন কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও বুঝতে পারছে না রাফিনের মাথায় ঠিক কী চলছে। সত্যি সত্যি তার শরীর জ্বালিয়ে দেবে না তো রাফিন? আবারও বলে উঠল, বুঝতে পারি ডক্টর। রাফিন কিছু বলল না। তার আগেই দরজায় ধাক্কা পড়ল। আরও দ্রুত দরজার কাছে গিয়ে দরজাটা লক করে দিয়ে আবারও রাফিনের কাছে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি বোবা হয়ে গেছেন? কথা বলছেন না কেন? আরুর কথায় উঠে দাঁড়ালো রাফিন। অ্যাপ্রনটা খুলে রেখে কবজির কাছের বাটনগুলো খুলে হাতা গোটাতে গোটাতে এগিয়ে এলো রাফিন। আরু রাফিনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে ধীরে ধীরে পিছুতে লাগলো। রাফিন কাছে এসে একটানে আরুকে টেবিলের উপর বসিয়ে দিল। টেবিলে 2 হাত রেখে ওর দিকে খানিকটা ঝুঁকে পড়ে শীতল কণ্ঠে বলে উঠল, কি চাই তোমার? রাত কাটাতে চাও? রাফিনের কথায় চোখ বড় বড় হয়ে গেল আরুর। এক ধাক্কায় রাফিনকে সরিয়ে দিয়ে আমটা আমটা করে বলে উঠল, কি বলছেন এসব? ছি, আমি তো ডক্টর দেখাতে এসেছি, আপনি পেশেন্টদের সাথে এমন বিহেভ করেন? মাই গড! রাফিন চোখ দুটো ছোট ছোট করে আরু থেকে খানিকটা ডিস্টেন্সে হাত ভাঁজ করে দাঁড়ালো। গম্ভীর মুখে বলে উঠল, ডক্টর দেখাতে এসেছেন তো অ্যাপয়েন্টমেন্ট কোথায়? তাছাড়া আমি কোনো পেশেন্টকে এভাবে আমার ক্যাবিনে ঢুকতে দেখিনি। কোনো পেশেন্ট ক্যাবিনে ঢুকে দরজাও লাগায়নি। এভাবে তো বাজারের মেয়েরাই আসে, তাদের প্রয়োজন থাকে টাকা। আর আরু আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন যে খুব ঠান্ডা মাথায় তাকে অপমান করছে
তা বেশ বুঝতে পারছে সে। আচ্ছা, একটা গুন্ডারও এত অ্যাটিটিউড থাকে বুঝি? আরও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমি সার্জারি করাতে চাই ডক্টর, মাথার সার্জারি। আমার ধারণা খুব বাজে ধরনের একটা ছেলে আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমি কিছুতেই বের করতে পারছি না তাকে। ছেলেটা মাথার থেকে ধীরে ধীরে হার্টেও চলে এসেছে। এখন আমি নিঃশ্বাস নিলেও হার্টটা দ্রুত কাঁপে, খুব দ্রুত। ছেলেটা আস্ত একটা অসুখ ডক্টর। সে আমার সিগারেটের আগুনে পুড়িয়ে দেয়, কথার আগুনে জ্বালিয়ে দেয়, তবু আমার তাকেই ভালো লাগে, অসম্ভব রকম ভালো লাগে। আপনি কি মাথা থেকে ছেলেটাকে বের করে দিবেন প্লিজ? রাফিন চুপচাপ শুনে চলেছে। এর বিপরীতে কি বলা যেতে পারে জানা নেই তার। এই প্রথম কারো করা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সে। এই 28 বছরের জীবনে আজ প্রথম রাফিন ভাষাহারা হয়ে পড়েছে নীরব, নিস্তব্ধ। আরও ধীর পায়ে এগিয়ে এসে রাফিনের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। কাপা হাতটা আরও এক দফা কাঁপিয়ে নিয়ে ছুঁয়ে দিল রাফিনের গাল। রাফিন যেন চমকে উঠল। অনেকটা ছিটকে দূরে সরে গেল সে। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থেকেই গম্ভীর স্বরে বলে উঠল, গেট লস্ট। এই মুহূর্তে বেরিয়ে যাবে তুমি। আর হ্যাঁ, নিজের নামটা ধর্ষিতার লিস্টে লেখাতে না চাইলে আমার সামনে আর এসো না। রাফিন চৌধুরীর কথার নড়চড় হয় না। দেখা গেল পরের বার তোমার শরীরটাই থাকলো না। নাও গেট লস্ট। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেইন। রাফিনের কথায় আর চোখটা ভিজে এলেও কি ভেবে মুচকি হাসল সে। রাফিনের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, মিস্টার ভিলেন, দেখা আমাদের অবশ্যই হবে, আর আপনার কথার নড়চড়ও হবে। কারণ আমি জানি আপনি পারবেন না পারবেন আমাকে আটকাতে, আর না পারবেন আমার ওপর ঝাঁপিয়ে পড়তে। জানেন, মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই এটা ভেবে যে একজন ভিলেনের প্রতি এতটা বিশ্বাস কী করে আসে আমার। উত্তরটা আগে না জানলেও এখন জানি আমি। উত্তরটা হলো ভালোবাসা। মনের মাঝে ভালোবাসা নামক শব্দটা একবার দানা বেঁধে গেলে বিশ্বাসটা তো আপনিই আসে। আমার ভালোবাসাকে অপমান করার মতো সাহস আপনার নেই মিস্টার ভিলেন, আর কখনো হবেও না। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে গেল আরু। কি ভেবে দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে রাফিনের দিকে তাকিয়ে টলমলে চোখে বলে উঠল সে, যেদিন থাকবো না সেদিন খুব করে মিস করবেন আমায়। তখন খোঁজার সময় হয়তো আপনার থাকবে, কিন্তু আসার সময় আমার থাকবে না। সেদিন আপনি বুঝবেন ভালোবাসা নামক অসুখটা কত ভয়াবহ, কিন্তু সেই ভয়াবহতাটা দেখানোর জন্য আমায় আপনি পাবেন না। তারপর আর এক সেকেন্ডও দাঁড়ায়নি আরু। দৌড়িয়ে বেরিয়ে গেছে কেবিন থেকে। প্রিয়ন্তি বাইরেই দাঁড়িয়েছিল। আরুকে এভাবে বেরিয়ে আসতে দেখে অবাক হলো সে, কিন্তু কিছু বলল না। আরুকে অনুসরণ করে হসপিটাল থেকে বেরিয়ে এলো চুপচাপ। রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসল। সে কেন জানি মেয়েটার শেষ কথাগুলো কানে বাজছে খুব। এই দীর্ঘ জীবনে এই প্রথম আরুর মতো সাধারণ কোনো মেয়ে ভালোবাসার বাণী শুনিয়ে গেল তাকে। এর আগেও ভালোবাসার কথা শুনেছে সে, অনেকবার শুনেছে, কিন্তু সেই কথাগুলোতে মানসিক নয়, দৈহিক চাহিদাটাই বেশি গুরুত্ব পেয়েছিল। আর প্রতিবারের মতোই রাফিন তাদের ছুঁড়ে ফেলেছিল। কিন্তু আরু, এই মেয়েটা তেমন নয়। রাফিন ওর কাছে চেয়েও কেন জানি কঠিন হতে পারছে না। আরু কেন যে জেনে শুনে এত বড় ভুল করছে বুঝতে পারছে না রাফিন। হয়তো বাকি মেয়েদের মতো সেও রাফিনের চেহারায় মুগ্ধ। কি আশ্চর্য! রূপী কি তাহলে সব? চরিত্র কি কিছুই না? রাফিনের মতো বাজে একটা ছেলেকে আরো ভালোবাসে, রূপীর মোহে ভালোবাসে। কথাটা ভেবেই তাচ্ছিল্যের হাসি হাসলো রাফিন। ঘড়িতে 11টার ঘন্টা বাজায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো রাফিন। ওটিতে যেতে হবে তাকে। ওটির ড্রেস আপ ঠিক করতে করতে
আবার আরুর কথাগুলো মাথায় টোকা দিয়ে গেল। রাফিন হাতে গ্লাভস পরতে পরতে তার ছেলের হাসি দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, তুমি জানো না আরু কত বড় ভুল করছো তুমি। রাফিন চৌধুরী নিজের ফর্মে চলে এলে তুমি বড্ড আফসোস করবে আরু। আজকের এই দিনটার জন্য বড্ড আফসোস করবে। সাস এ ফুল লেডি।